আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি তালিকা তৈরি করার জন্য এক্ষেত্রে নতুন শিক্ষার্থীর তথ্য কিভাবে এন্ট্রি দিতে হয় সে সম্পর্কে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দিতে হয়। প্রথমে আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। সচরাচর আমি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকি। তো ব্রাউজারের সার্চ বারে আমরা লিখব pesp.finance.gov.bd। এই যে POSP, এটা আমি অনেকবার ডাউনলোড ব্রাউজ করেছি, এই জন্য আমার ওয়েবসাইটে চলে আসছে। আপনি চাইলে লিখতে পারেন .finance.gov.bd দিয়ে এন্টার প্রেস করলে এখানে আপনি প্রথমে ইউজার আইডি দিবেন এবং পরবর্তীতে পাসওয়ার্ড দিবেন। ইউজার আইডি আমি দিয়ে দিচ্ছি, তারপরে পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এক্ষেত্রে ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের স্ক্রিনের বাম দিকে যদি তাকাই তাহলে এখানে আমরা চারটা অপশন দেখতে পাবো। একদম উপরে রয়েছে ড্যাশবোর্ড, যেটা আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে আমার ড্যাশবোর্ড। এবং 2 নম্বর অপশন রয়েছে প্রাথমিক নির্বাচন, 3 নম্বরে রয়েছে চাহিদা, 4 নম্বরে রিপোর্ট। এই চারটা অপশন রয়েছে। তো ড্যাশবোর্ডে এখানে কোনো ড্রপডাউন মেনু নেই, এখানে ক্লিক করলে শুধু এই ড্যাশবোর্ডটাই দেখতে পাবো। প্রাথমিক নির্বাচনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে চারটা অপশন দেখতে পাবো। প্রথমটা হচ্ছে নতুন শিক্ষার্থী এন্ট্রি, যেটা আমি কাজ করে এখন দেখাবো, এবং পরবর্তীতে রয়েছে শিক্ষার্থী তথ্য আপডেট। একটা নতুন শিক্ষার্থী তথ্য এন্ট্রি করার পরে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুল সংশোধনের জন্য আপডেট অপশনে ক্লিক করে আপডেট করে সংরক্ষণ করা যায়। পরবর্তীতে আছে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা। এই তালিকা অংশে আমি যে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দিয়েছি সেই তালিকা দেখতে পাবো। ক্লাস্টারের তালিকা জমাদান, আমি যে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করব সেগুলা ক্লাস্টারে জমাদানের জন্য এই অংশ। এবং এই চারটা অপশনই প্রাথমিক নির্বাচনের অন্তর্ভুক্ত। তারপরে আছে চাহিদা। চাহিদায় 3টে অপশন রয়েছে। একটা হচ্ছে চাহিদা প্রস্তুতকরণ, চাহিদা ক্লাস্টারে চাহিদা জমাদান এবং অনুমোদিত চাহিদা। চাহিদার পরে রিপোর্ট অংশ, এখানে 2টা অপশন রয়েছে। একটা হচ্ছে শিক্ষার্থী রিপোর্ট আর একটা হচ্ছে হালনাগাদ রিপোর্ট। তো এ সম্পর্কে আমি পরবর্তীতে একটা ভিডিও ধাপে ধাপে বলে যাব। আজকে আমি দেখাচ্ছি কিভাবে শিক্ষার্থীদের প্রাথমিক নির্বাচন থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি দিতে হয়। তো এন্ট্রি দেওয়ার জন্য নতুন শিক্ষার্থী এখানে ক্লিক করব। করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এই ইন্টারফেসগুলো আমরা কিভাবে পূরণ করব সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই দেয়া আছে জন্ম সনদ নম্বর। আমি শিক্ষার্থীর অনলাইন 17 ডিজিটের জন্ম সনদ নম্বর এখানে টাইপ করব। ধরে নিলাম এটা একটা আমার শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর এবং এখানে জন্ম তারিখ দেব। এক্ষেত্রে ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আমি এখানে ক্লিক করি দেখেন এখানে ক্যালেন্ডার চলে আসছে এবং ক্যালেন্ডার থেকে এখান থেকে আমি ক্লিক করে করে সালটা চয়েস করে নিতে পারবো। তবে আমি যদি চাই যে এখানে টাইপ করব তাহলে সেক্ষেত্রে যেটা করব, এই জন্ম সনদ নম্বরে টাইপ করার পরে কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করব। করলে অটোমেটিক্যালি এখানে চলে যাবে কার্সার, এবং আমি যদি কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি সেটা জন্ম সনদের করে চলে যাবে এবং এখানে আমি টাইপ করে নিতে পারি। এভাবে আমি জন্ম তারিখটা টাইপ করে নিতে পারবো। পরে আবার ট্যাবে ক্লিক করলে ট্যাবে শিক্ষার্থীর নাম বাংলায় এই অংশে চলে যাবে এবং আমি এখানে শিক্ষার্থীর নাম টাইপ করে নিতে পারবো। আবার ট্যাবে ক্লিক করার পরে জেন্ডারে চলে আসবে, এন্টারে ক্লিক করব কিবোর্ডে এবং এখানে দেখতে পাবো 3টে অপশন রয়েছে। একটা হচ্ছে পুরুষ, একটা মহিলা, একটা তৃতীয় লিঙ্গ। এক্ষেত্রে আমি যেটা করব যে আমি মাউস ব্যবহার না করে কিবোর্ডের এরো কি থেকে আমি যদি চাই যে
এর কি ব্যবহার করে আবার এন্টারে ক্লিক করি, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। ট্যাবে ক্লিক করব, শিক্ষার্থীর নাম ইংরেজিতে এবং কার্সর চলে যাবে। আমি এখানে লিখে দেব আমি টাইপ করার পরে আবার ট্যাবে ক্লিক করলাম, চলে আসলো নিচে ধর্ম নির্বাচন করুন। এখানে এন্টারে ক্লিক করার লগে সাথে সাথে আমি দেখতে পাবো না সবগুলো ধর্মের নাম চলে আসছে এবং অন্যান্য নিচে রয়েছে। আমি যেহেতু আহমদ হাসান একজন মুসলিম নাম, তো আমি ইসলামী সিলেক্ট করে নিলাম। আবার ট্যাবে ক্লিক করলাম, ভাই বোনের সংখ্যা, এখানে সিবলিংটা বা ভাই বোনের সংখ্যাটা আমি দিয়ে দিব। ভাই বোন যদি আমার জানা থাকে যে 4 জন, তাহলে 4 দিলাম। তারপরে আবার ট্যাবে ক্লিক করার সাথে সাথে চলে আসলো গোষ্ঠী নির্বাচন করুন। আমি এন্টারে ক্লিক করলাম, করার সাথে সাথে অপশনগুলো দেখা গেল। আমি এখান থেকে না বা হ্যাঁ, যদি নির্গোষ্ঠী না থাকে তাহলে না দিয়ে এন্টারে আবার ক্লিক করার পরে না সিলেক্ট হয়ে যাবে। আবার ট্যাবে ক্লিক করার সাথে সাথে মাতার এনআইডি নাম্বারে চলে যাবে। আমি এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন এনআইডি নাম্বার 17 ডিজিটের দেওয়ার পরে মায়ের জন্ম তারিখ দিয়ে দিলাম। এখন যে জিনিসটা দেখব, যে জন্ম তারিখ দেওয়ার পরে আমি যদি এখানে খোঁজনে ক্লিক করি, তাহলে দেখেন প্রদত্ত এনআইডি সঠিক নয়। অর্থাৎ এনআইডিটা সঠিক থাকতে হবে অথবা জন্ম তারিখ সঠিক থাকতে হবে, এনআইডির সাথে মিল থাকতে হবে। এক্ষেত্রে যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে এনআইডি নাম্বার থাকবে 10 ডিজিটের, আর যদি পুরাতন এনআইডি থাকে তাহলে 17 ডিজিটের। তার মানে হচ্ছে 13 ডিজিটের এনআইডি এবং তার আগে জন্মসাল 4 ডিজিট, 17 ডিজিট। আর এই এনআইডি নাম্বার এবং জন্ম তারিখের কোনো একটা যদি ভুল হয় তাহলে খুঁজুন থেকে এটা ভেরিফাই হবে না, তার মানে এনআইডি নাম্বার ভুল দেখাবে। আমি পিতার এনআইডি, এক্ষেত্রে যদি আমি একটা এনআইডি দিই, এখন দেখেন আমি খোঁজনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ভেরিফাই হয়ে বাংলা এবং ইংরেজি নাম চলে আসবে। এক্ষেত্রে আমি যে কাজটা করেছিলাম, এখানে এনআইডি নাম্বার দিয়েছি, তারপরে ট্যাবে ক্লিক করেছি, তারপরে জন্ম তারিখ দিয়েছি এবং আবার ট্যাবে ক্লিক করেছি এবং এন্টারে ক্লিক করেছি। অর্থাৎ আমি যদি মাউসে না ধরে কিবোর্ড থেকে কাজ করতে চাই দ্রুত করার জন্য, তাহলে এই কাজটা করতে পারি। এবার পিতার মোবাইল নাম্বার দিয়ে দিব। এখানে দেওয়ার পরে আমি ট্যাবে ক্লিক করলাম, চলে আসলে বর্তমান ঠিকানায়, ঠিকানা যদি ইউনিয়ন ভিন্ন থাকে তাহলে আমি ইউনিয়নটা সিলেক্ট করে দিব। কিবোর্ড থেকে যে ইউনিয়নে দিতে যাচ্ছে সেই ইউনিয়নটা আমি সিলেক্ট করলাম, অথবা ওয়ার্ড হলে ওয়ার্ড। তারপরে পোস্টকোড দিয়ে দিলাম, গ্রামের নাম দিয়ে দিলাম। যদি স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে ওই বক্সের মধ্যে ক্লিক করলেই সবগুলো এখানে যা দিয়েছিলাম সবগুলো অটোমেটিকলি এটা ফিল আপ হয়ে যাবে। আর স্থায়ী ঠিকানা যদি ভিন্ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমে বিভাগ সিলেক্ট করব, তারপরে যে জেলায় স্থায়ী ঠিকানা সেই জেলা সিলেক্ট করব, তারপরে উপজেলা সিলেক্ট করব। এই যে ড্রপ ডাউন মেনু আছে এখান থেকে, তারপরে যেটা হবে যে ইউনিয়ন সিলেক্ট করব, তারপরে পোস্টকোড দেব, গ্রাম দেব। এভাবে স্থায়ী ঠিকানা আমরা সিলেক্ট করে নিব। পরের কাজ হচ্ছে বর্তমান শিক্ষা তথ্য। এক্ষেত্রে কিছু অপশন দেয়াই থাকবে বিদ্যালয়ের নাম পর্যন্ত। তারপরে আমাকে যেটা সিলেক্ট করতে হবে শ্রেণী নির্বাচন করে নিতে হবে, অর্থাৎ যে শ্রেণীতে শিক্ষার্থী পড়ে সেই শ্রেণী দিব, এখানে সিলেক্ট করব। ড্রপ ডাউন মেনু থেকে শিফট নির্বাচন করব। সাধারণত অধিকাংশ স্কুলেই 2 শিফটে হয়ে থাকে, কিছু কিছু স্কুল আছে 1 শিফটের। যে শিফটেরই বিদ্যালয় রয়েছে সেই শিফট থেকে আমরা শিফটে সিলেক্ট করে নেব। তারপরে হচ্ছে শাখা নির্বাচন, শাখার সাথে যদি এ বি সি শাখা থাকে তাহলে ক খ গ এখানে দেখাবে। শিক্ষার্থী যদি কোনো শাখা, শিক্ষার্থীর ক্লাসে যদি কোনো শাখা না থাকে তাহলে প্রযোজ্য নয় দেব এবং রোল নাম্বার দেব। অভিভাবকের তথ্যের ক্ষেত্রে
যদি আমরা মা সিলেক্ট করি তাহলে মায়ের এনআইডি এবং জন্মসাল থাকলে যদি সঠিক থাকে তাহলে মায়ের নাম, ইংরেজি, বাংলা এগুলো চলে আসবে এবং মায়ের মোবাইল নাম্বারও এখানে দেখাবে। এক্ষেত্রে আর এই অভিভাবকের তথ্যে নতুন করে কোনো কাজ করতে হবে না। তবে যদি মায়ের অভিভাবক মা না হয়ে বাবা থাকেন তাহলে এখানে বাবার নাম সিলেক্ট করলে এভাবে মায়ের বাবার তথ্য চলে আসবে। তবে পরিবর্তনের কারণ, অর্থাৎ অভিভাবক মায়ের পরিবর্তে বাবা কেন, তার কারণ লিখতে হবে। অর্থাৎ মায়ের মোবাইল নাম্বার নাই, কিংবা মা জীবিত নয়, কিংবা মা যে কারণে মাকে অভিভাবক করা হচ্ছে না সেই কারণটা এখানে লিখে দিতে হবে। যদি মা বাবা বাহির অন্য কারো অভিভাবকত্ব হয় তাহলে সেক্ষেত্রে যেমন ভাই যদি অভিভাবক হয় তাহলে ভাইয়ের নাম দিবেন এবং পরিবর্তনের কারণ দিতে হবে। এখানে ভাইয়ের এনআইডি নাম্বার দিতে হবে এবং ভাইয়ের জন্মসাল এখানে দিয়ে খুঁজে ক্লিক করে বাংলা এবং নাম এখানে চলে আসবে। সঠিক এনআইডি এবং জন্ম তারিখ এখানে অবশ্যই দিতে হবে। যদি বোন হয় একইভাবে বা অন্য কেউ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুঁজে ক্লিক করবেন এবং এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এবার দেখেন এখানে অভিভাবক যাকে আপনি মনোনীত করবেন এবং যার এনআইডি কার্ড এবং জন্ম তারিখ দিবেন, অটোমেটিকলি তার নাম এবং এনআইডি কার্ড নম্বর আর মোবাইল নাম্বার এখানে চলে আসবে। পাশাপাশি আপনি পেমেন্ট বিবরণীর এই অংশ থেকে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করুন। যে প্রতিষ্ঠান, অর্থাৎ আপনার সিমটা যে মোবাইল ব্যাংকিং এ আছে কিংবা যে ব্যাংকিং আপনি মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে চাচ্ছেন সেটা সেখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি বিকাশ হয় তাহলে দেখেন রাউটিং নাম্বার বিকাশের অটোমেটিকলি চলে আসবে। আপনি নগদ দিলে নগদের রাউটিং নাম্বার চলে আসবে। আপনি রকেট দিলে একইভাবে আপনি মোবাইল ব্যাংকিং যে কয়টা আছে উপর পর্যন্ত আপনি যেটাই সিলেক্ট করবেন তার রাউটিং নাম্বার এখানে চলে আসবে। এই সবগুলা কাজ করার পরে আপনি সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে ওই শিক্ষার্থীর তথ্য সার্ভারে এন্ট্রি হয়ে যাবে এবং এটা এই তথ্য আপডেট অংশে আপনি দেখতে পাবেন। এবং আপনি চাইলে পরবর্তীতে আপনি এই অংশ থেকে এটাকে এডিট করতে চাইলে এডিট করতে, যেমন এই শিক্ষার্থীর তথ্য যদি এডিট করতে চাই আমি তাহলে এডিটে ক্লিক করব এবং এডিটে ক্লিক করে এখান থেকে সম্পূর্ণ তথ্য দেখতে পাবো। আমি যদি চাই যে তার কোনো তথ্যকে পরিবর্তন করতে তাহলে সেটাকে পরিবর্তন করে এখানে সংরক্ষণে ক্লিক করলেই এটা সংরক্ষিত হয়ে যাবে। তো এভাবে আমরা নতুন শিক্ষার্থী তথ্য এন্ট্রি দিতে পারবো, তথ্য আপডেট করতে পারবো এবং শিক্ষার্থীর প্রাথমিক তালিকা আমি দেখতে চাইলে যাদের এন্ট্রি করেছি এখান থেকে দেখতে পারবো, ক্লাস্টারে আমি জমা দিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।